নিরপেক্ষতাবাদিতা এবং নিষ্পেষিতের মধ্যে যে আসলে সম্পর্ক, সেটা আসলে চমৎকারভাবে মানে আমাদের কাছে উঠে আসে। আমরা বিস্ময়ের সঙ্গে দেখি, মনে হয় যে কবিতার মতো এক ধরনের অদ্ভুত রহস্যময়তা এবং আবেগ এবং মানে অদ্ভুত সুন্দর একটা আবিষ্কারতা তৈরি করে, এগুলোর মধ্য দিয়ে, যে ভাষার মধ্য দিয়ে তিনি আসলে আমাদেরকে প্রবলভাবে টানেন, সেটা থেকে আসলে বেরিয়ে আসা খুব কঠিন। যেমন লাল সালুর সেই চরিত্রগুলো, মসজিদের কথা, মসজিদ কোথেকে এসছে, কিভাবে এসেছে, ওই গ্রামটায় কিভাবে ঢুকলো, এগুলো তো আমরা জানি, কিন্তু মর্মটাকে দিয়ে, এই ঔপন্যাসিকের মর্মটাকে মর্ম দিয়ে ধারণ করতে হলে পাঠককে আসলে দীক্ষিত হবে। একজন লেখক মানে এমন একজন সৈয়দ ওয়ালিদের মতো একজন লেখককে যদি পাঠ করতে হবে, হোক তার গল্প, হোক তার উপন্যাস কিংবা নাটক, ছোটদের জন্য লেখা, যেমন সুরঙ্গের মতো নাটক ছোটদের জন্য লেখা বা শিশু সাহিত্য হিসেবে লেখা, এগুলোও যদি আমি আত্মীকরণ করতে চাই, যদি সত্তার মর্যাদাটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে সচেতন হতে হবে। কারণ সমকালীন অন্য যারা লিখেছেন তারাও লিখেছেন, তারাও গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছুকে ছাপিয়ে তিনি এমন এক অনন্য উচ্চতায় নিজেকে স্থাপন করতে পেরেছিলেন, সেটার জন্য তার সকল একটা প্রস্তুতির ব্যাপার ছিল। যে কথা বলেছেন যে তার স্ত্রীকে তিনি লিখছেন যে আমি আসলে মুসলমানদের নিয়ে লিখতে, কেন লিখছে, লেখাটা আসলে জরুরি, এমন না যে তিনি ধার্মিক নন, এই কথা কোথাও বলেননি, কিন্তু ধর্মের যে ক্ষুদ্রতা, ধর্মের যে আসলে অদ্ভুত রক্ষণশীলতা, যেটা মানুষকে মানবিক বোধ থেকে অনেক দূরে নিয়ে যায়। মানুষ সমাজে বাস করে, লিখতে হয়তো মানুষের জন্য, লিখতে হয়তো দেশের জন্য, লিখতে হয়তো নিজের আবেগ এবং বিশ্বাসের জন্য, পরিচিত অভিজ্ঞতার মধ্য থেকে আসলে রূপায়ণ করতে হয়। পরিচিত যে চর্চা, শিল্পের যে দায়বোধ, সেটাকে আসলে যে কোনো শিল্পীকে কোন না কোনো ভাবে বহন করতে হয়। সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্যে যে ব্যাপারটা প্রবল ভাবে ছিল, তিনি অনেক প্রস্তুতি নিয়ে, অনেক ভেবে চিনতে তারপর আসলে লিখেছেন। তার সংখ্যা হয়তো, তার আয়ু যথেষ্ট ছিল, 49-50 বছর, মানে অনেক বেশি না, 22 বছর 23 বছর যদি শুরু করেন, এটা অনেক বেশি না, কিন্তু এই সময়ে আরো অনেক লেখা হয়তো সম্ভব ছিল। কিন্তু তিনি যা লিখেছেন, কি লিখেনি সেটা আসলে আমাদের বিবেচ্য না, তিনি যা লিখেছেন সেটা অনেক তাৎপর্যমণ্ডিত। এমন একটি ধাপ নেই, এমন একটি বিষয় নেই, এমন একটি সামাজিক আলোড়ন নেই যেটা আমাকে প্রবলভাবে আলোড়িত করে না। স্মার্ট একজন লেখক এবং অত্যন্ত সাহসী একজন লেখক, এবং সমাজের অন্তর্গুল হচ্ছে আসলে কালিমা আছে, সেটাকে মনীষার দিক থেকে প্রতিভায় তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটাকে বুঝতে হলে আমি আবার মনে করি যে তার মনীষাকে, তার স্মার্টনেসকে এবং ভবিষ্যৎ স্পর্শী একটি ব্যাপারকে, তিনি সেই সময় সাহসী ছিলেন, এই সময়ও যথেষ্ট সাহসী। দিন যত যাবে আমরা চারপাশে সমাজের দিকে তাকালে, মানুষের দিকে তাকালে দেখব মানুষ ক্রমাগত ভাবে অদ্ভুত এক রক্ষণশীলতায়, মৌলবাদিতায় নিজেকে কুক্ষিগত করে রেখেছে, একটা কক্ষে বন্দি করে রেখেছে, এই ঘেরাটোপে তৈরি করছে, সেটা থেকে নিজেকে বের করতে পারছে না। এগুলোর জন্য, চেতনাকে শানিত করবার জন্য আমাদের দার্শনিকতা, ব্যক্তিগত দার্শনিকতা এবং সাংস্কৃতিক যে দার্শনিকতা, সেটাকে শানিত করবার জন্য, ব্যক্তিত্বকে আসলে মহিমান্বিত করার জন্য তাকে গভীরভাবে, প্রবলভাবে পাঠ করা দরকার। প্রবল পাঠ, আন্তরিক পাঠ, মন দিয়ে ওই শিল্পের সত্তাকে, মানে সত্তায় ধারণ, চিত্তে ধারণ করতে পারলে আমাদের মানে এই যে ওয়ালিউল্লাহকে এবং যেমন অনুধাবন করা সহজ হবে, তেমনি আমাদের প্রাপ্তিটা প্রকৃত অর্থেই সমৃদ্ধশালী হয়ে উঠবে। আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, মানবিকভাবে, দৈশিক এবং বৈশ্বিকভাবে অনেক উপকৃত হতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ খালেদ হোসেন আপনার চমৎকার আলোচনার জন্য। আমরা একটা নতুন দিকে কথা বলি। আমরা যে জায়গায় বসে আজকে সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চার কথা বলছি, আসলে চর্চার জন্য তার লেখাগুলো পাওয়ার একটা মূল ব্যাপার। 3টা উপন্যাস আর 4টা নাটক, 2টা গল্পের বই ছাড়া কিছু লেখা পাওয়া যেত না এক সময়। আমাদের সৈয়দ আবুল মকসুদ অনেক কষ্ট করে দৈনিক পত্রিকা থেকে, মানে মাসিক পত্রিকা থেকে সংগ্রহ করে সৈয়দ ওয়ালিউল্লাহ জীবন ও সাহিত্য 2 খণ্ডে যে বই, সেটাই মূলত বাংলাদেশের সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চার জন্য মানে কাজ শুরু হয়। এবং বাংলা একাডেমি সৈয়দ আকরাম হোসেনের সম্পাদনায় 2 খণ্ডে সৈয়দ ওয়ালিউল্লাহ রচনাবলী প্রকাশ করে। তারপর থেকে আসলে মানে আপাতত লেখার জন্য, চর্চার জন্য মূল লেখাগুলো পাওয়া দরকার। আমরা জানতামই না 2টা গল্পের বইয়ের বাইরে এতগুলো গল্প, 50-50টার মতো এখনো গল্প পাওয়া যাচ্ছে, মানে 52-53টা গল্প মানে এখন আমাদের হাতে আছে সৈয়দ ওয়ালিউল্লাহর অগ্রন্থিত। ফলে এই যে এই চর্চার জন্য আমরা এখনো মনে করি, এখনো ওয়ালিউল্লাহ গবেষকরা মনে করেন বিক্ষিপ্তভাবে তার অনেক লেখা এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো একত্র করা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে যে মানে যখন দিন আসবে তখন শুরু করা, তার আগে আমরা ভুলে যাই। শতবর্ষ পেরিয়ে গেল, আমাদের যতটুকু আমার জানা, মানে একটা পত্রিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকা 2-3টা লেখা দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহকে স্মরণ,
বাংলা ঢাকার প্রথম আলোর 1100-1200 শব্দের একটা আর্টিকেল দিয়ে তাকে স্মরণ করা। এর বাইরে বাংলা একাডেমি যে কাজটা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নিয়ে নতুন প্রজন্মের গবেষক আমাদের এরই পাড়ায় স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রভাষক, উনি ওনার গবেষণা ওনার মধ্যে শুনবো সৈয়দ ওয়ালিউল্লাহর নাট্যচর্চা নিয়ে। ধন্যবাদ সাজেদ আরিফিন। আমি সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে কাজ করেছি তার নাটকের বিষয়গুলো নিয়ে। নাটকের কোন দিকটি? আমি কাজ করেছি জেন্ডার বৈষম্য, আমাদের সমাজে যে জেন্ডার বৈষম্য, সৈয়দ ওয়ালিউল্লাহ তার নাটকে জেন্ডার বৈষম্য কিভাবে দেখেছেন, অর্থাৎ সেই সময় প্রচলিত সমাজ ব্যবস্থা, সেখানে জেন্ডার বৈষম্য কেমন ছিল এবং পাশাপাশি সেই জেন্ডার বৈষম্য আবহমানকাল থেকে ধরে এসে আজকের সমাজে কিভাবে বিরাজিত, আমি এই বিষয়গুলো আমার গবেষণায় বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি গবেষণা করতে যে উনি যেমন জেন্ডার বৈষম্যের প্রত্যেকটা দিক তুলে ধরেছেন, তেমন নারী চরিত্রের মধ্য দিয়ে নারীর যে স্বতন্ত্র স্বর, তিনি সেটা প্রতিটা নাটকে নারীর মধ্য দিয়ে নারীর স্বতন্ত্র স্বর তিনি জারি রেখেছেন এবং নারীর মধ্য দিয়ে বিনির্মিত কোনো সমাজ ব্যবস্থা তিনি ইঙ্গিত দিয়েছেন। আমরা যদি বহিপীরের কথা বলি, সেখানেও দেখব যে বহিপীরের তাহেরা তার মধ্য দিয়ে নতুন একটা সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন। তাহেরার যে কৈশোরের যে শক্তি, সেই শক্তিকে তিনি খুব ইতিবাচকভাবে ব্যবহার করেছেন নাটকে বা উপস্থাপন করেছেন। তারপর আমরা জানি তরঙ্গভঙ্গ নাটকে আমরা জানি আমেনা চরিত্রটি, আমেনাকে কেন্দ্র করে আমাদের এই সমাজের খুব শক্তিশালী কিছু স্তর গড়ে উঠেছিল, কিন্তু যারা কিনা আমেনাকে বাঁচতে সহযোগিতা করেনি, কিন্তু আমেনার বিচার করতে তারা সবাই একীভূত হয়েছিল। আমেনা একা সেই প্রত্যেকটা স্তরে ধাক্কা দিয়েছে। তারপরে যদি যাই আমরা সুরঙ্গ বলা হয় যে শিশু কিশোরদের জন্য রচিত নাটক, কিন্তু আমার সেটা মনে হয়নি, কারণ সুরঙ্গের মধ্যে আমরা যদি সুরঙ্গ খুব ভালোভাবে পাঠ করি তাহলে দেখব নাট্যকার এখানে দুটো সুরঙ্গ রেখেছেন। একটি হচ্ছে রাবেয়ার ভেতরে যে সুকুমার বৃত্তি, পাশাপাশি আমাদের যে অভিজাত সমাজ ব্যবস্থার একটা দৌড়, এই দুটো সমাজ ব্যবস্থা নাট্যকার রেখেছেন এবং শেষ পর্যন্ত রাবেয়ার সুকুমার বৃত্তির কাছে আমাদের অভিজাত সমাজ ব্যবস্থা কিন্তু হার মানে। হ্যাঁ, সর্বশেষ তার যে নাটক সেটা উজানে মৃত্যু, এখানে তেমন কোনো নারী চরিত্র নেই, মানে সরাসরি নাট্যকার কোনো নারী চরিত্র তিনি এখানে নিয়ে আসেননি, কিন্তু উজানে মৃত্যু নাটকে বিভিন্ন কথার মধ্য দিয়ে, বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে নাট্যকার এখানে নারী চরিত্র প্রসঙ্গ টেনে এনেছেন। এখানেও আমরা দেখেছি নাট্যকার সমাজ সংসারের মধ্য দিয়ে নারীর যে বিনির্মিত চরিত্র, তিনি সেটা এখানে বহাল রাখার চেষ্টা করেছেন। তো সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নিয়ে তার যে সৃষ্টির জগৎ, সেটা একক এবং অনন্য। তার সাহিত্যে তার ভাষা শৈলী এবং তার যে শব্দচয়ন, সেটা অত্যন্ত সুদৃঢ়, তার বক্তব্যকে অত্যন্ত তীক্ষ্ণ করে। যেমন এলিয়ট কবিতা সম্পর্কে বলেন যে কবিতা বোঝার আগে স্পর্শ করে। তা আমার ওয়ালিউল্লাহ সম্পর্কে কাজ করতে যেটা মনে হয়েছে যে ওয়ালিউল্লাহর বক্তব্য বোঝার আগে স্পর্শ করে। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মশতবর্ষে আমার সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানাই। ধন্যবাদ রিপারাই আপনার সুন্দর আলোচনার জন্য। এখন বলবেন, আমি প্রথমে বলে নিয়েছিলাম যে সৈয়দ ওয়ালিউল্লাহর ভূখণ্ড অনেক বড়, বাংলাদেশ ছাড়িয়ে বাইরেও বিস্তৃত। সেই বাইরের অংশ নিয়ে বলবেন মুস্তাক আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চা বাংলাদেশের বাইরে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে ঢাকা লিট ফেস্টে এবার যতগুলো হল আছে, পিএসআর হলটি বোধহয় সবচেয়ে ছোট। আমাদের উপস্থিতির হার বলে দিচ্ছে যে সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চা ঠিক কোন জায়গায় রয়েছে। আগের একটা অনুষ্ঠানে ছিলাম, তখন আলোচনা চলছিল ইতিহাস চর্চা নিয়ে, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে, এবং বেশ তুমুল আড্ডা চলছিল। তাদের কেউ কেউ এখানে রয়েছেন, জহির ভাইকে দেখতে পাচ্ছি, বনানীদিকে দেখতে পাচ্ছি, মঞ্চে যারা ছিলেন তার বাইরেও আমাদের মাস্টারমশাই স্থানীয় তপোধীর বাবু এখানে রয়েছেন। এটা আমার ভাল লাগছে, একটু পা কাঁপছে বলতেও। কিন্তু সেখানে যেটা হচ্ছিল যে সেখানে একটা মিলনের কথা বলা হচ্ছিল।
আর এখানে বিভাজনের কথা বলে আমাকে একটু দূরে ঠেলে দেওয়া হলো। তো ফলে এই বিপ্রতিপতার মধ্য দিয়ে শুরু করতে হচ্ছে। দেখো না, কত সহজেই এক বাংলা থেকে আর এক বাংলায় যাওয়া যায়। ইছামতি পেরোলেই আর একটা দেশ, আর একটা মা। কত সহজেই চেরা হয় শিকড়, তবু গাছ বেঁচে থাকে, বাঁচে, মরে না, দগ্ধ হয়, পড়ে না। এভাবে আর কতদিন ঝড়ে পাতা ঝরবেই তো, চেরা শিকড়কে আরো যদি চিরে দাও, গাছ মরবেই তো, গাছ মরবেই তো। তো চেরা শিকড়কে চিরে দিতে চাই না। আমার মনে হয় বাঙালিদের পৃথিবীতে পরিচয়ের ক্ষেত্রে দুটি ঘটনা খুব উল্লেখযোগ্য। একটা হলো 1913 রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার, আর 1952 ভাষা আন্দোলন। রবীন্দ্রনাথ ঠিক কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই প্রশ্নটা যদি আমরা এখন ছুড়ে দিই, তাহলে বহু ক্ষেত্রেই দেখবো যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য, বা কেউ হয়তো বলবেন সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু আমি আম জনতার কথা বলছি শুধু নয়, আমি বলছি যারা আমরা সাহিত্যের মধ্যেও অনেকে আছি, তারা ঠিক জানি না অনেকেই, আমারও হয়তো অজ্ঞানতা কখনো কখনো ছিল, যে ঠিক কোন গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। মানে ইংরেজি গীতাঞ্জলি, বাংলা গীতাঞ্জলি কি এক, না এর মধ্যে ফারাকটা কোথায়? কতগুলো কবিতা নেওয়া হয়েছিল বাংলা গীতাঞ্জলি থেকে ইংরেজি গীতাঞ্জলিতে, যে কারণে বাঙালিদের পরিচয় বিশ্বের কাছে পৌঁছে গেল, যে কারণে বাংলা সাহিত্যে একজন নোবেল পুরস্কার পেলেন, আমরা তার বইটিও উল্টে দেখার প্রয়োজন মনে করিনি। সৈয়দ ওয়ালিউল্লাহ আরো দূরবর্তী, আমরা কি সত্যি মনে রেখেছি? আপনাকে মনে রাখি, এটা একটা বড় প্রশ্ন। আমরা প্রত্যেক বিখ্যাত লেখকের কথা যদি বলি, দেখবেন প্রতিনিধি স্থানীয় কয়েকটা বিষয়ের কথা বলি। রবীন্দ্রনাথের গান ছাড়া প্রায় অনেক অনুষ্ঠান শুরুই হয় না, কিন্তু দেখবেন ওই 8-10টা গানের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে। সৈয়দ ওয়ালিউল্লাহ যখন পড়তে গেছি আমরা, বাহ, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ গল্প পাওয়া গেল, এই গল্পটা কিন্তু পড়াতে হবে, পড়তে হবে। একটি তুলসী গাছের কাহিনী অসম্ভবভাবে আদর করে আমরা পড়লাম, প্রায়শই সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর ওয়ালিউল্লাহ কোথায়? আমরা সর্বত্র দেখেছি যে মূলত যেটা টেক্সট করা হচ্ছে সেটা হচ্ছে লাল সালু। কারণ লাল সালুর মধ্যে একটা বেশ বিতর্ক আছে, বেশ আলোচনা করতে ভাল লাগে, বিতর্কের প্রসঙ্গগুলো তুলে আনা যায়, এবং এমন একটা ব্যাপার রয়েছে লাল সালুর মধ্যে যেটা খায় বাজার। কিন্তু তার থেকেও যে ভালো উপন্যাস হতে পারে কাঁদো নদী কাঁদো বা চাঁদের অমাবস্যা, আমরা হয়তো অনেকে উল্লেও দেখলাম না। ওপারেও ঠিক একই রকমই অবস্থা। একটু আগেই তপদীর বাবু বলছিলেন 94-95 সালের গল্প, তখনও সিলেবাসে কিন্তু যেটা ঢোকানো হচ্ছে সেটা লাল সালু। এবং লাল সালুর জনপ্রিয়তার আরেকটা বড় কারণ হচ্ছে যে কলকাতায় আমরা কিন্তু ভিন্ন ধারার যে বাংলাদেশি ফিল্ম, চলচ্চিত্র, সেটা যার হাত ধরে প্রায় আমরা দেখতে শিখেছি, এবং তিনি মাঝে মাঝে কলকাতায় যান এবং তার সাথে আমাদের অনেকেরই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তানভীর মোকাম্মেল। ফলে তানভীরদার দৌলতে আমরা লাল সালুটা দেখে ফেললাম, বা লাল সালুটা তাহলে টেক্সট হিসেবে পড়ানো হচ্ছে, লাল সালুটা দেখানো যাচ্ছে। ফলে লাল সালু নিয়ে একটা কিন্তু দারুণ চর্চা শুরু হলো ওপার বাংলাতেও। এবং পরবর্তীকালে আমরা প্রায় জানি যে এখন 18-20টা বিশ্ববিদ্যালয়ে বাংলা দেশের সাহিত্য এরকম একটা ব্যাপার স্যাপার নাম দিয়ে পড়ানো হয়, বাংলাদেশের সাহিত্য। একটা বিভাজনের ব্যাপার যে আমরা বাংলা সাহিত্য বলতে কোথাও বোধহয় দ্বিধাবোধ করছি, কোথাও কোথাও এই বেরিয়ার ভাঙার চেষ্টা হয়েছে। তপদীপবাবু সেই ভাঙার কথা বলছিলেন, যে তারা কিন্তু ওই বাংলাদেশের সাহিত্য বলে এটাকে রাখেননি, রেখেছেন হচ্ছে বাংলা সাহিত্য হিসেবেই। লাল সালু সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে। আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার ইউজির যে সিলেবাস সেখানে কিন্তু স্বাভাবিক যে বাংলা সিলেবাস, তার মধ্যেই বাংলাদেশের যে সমস্ত কথা সাহিত্যিক বা কবি বা প্রাবন্ধিকের বা নাট্যকারের নাম আমরা বেশি চর্চার মধ্যে রয়েছে, তারা অনেকেই কিন্তু ঢুকে গেছেন স্বাভাবিকভাবেই।
আমরা যে পিজি সিলেবাসটা করেছি সেই পিজি সিলেবাসের মধ্যে অনেক সময় আমরা ওই বাংলাদেশের সাহিত্য এরকম একটা বিভাজন করে তার মধ্যে রেখেছি বাংলাদেশের অনেক ধরনের সাহিত্য। তো সর্বত্র ইভেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইউজি লেভেলে কলেজগুলোতে যে বাংলাদেশের সাহিত্য পড়ানো হচ্ছে সেখানে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহের কিছু না কিছু আছে প্রায়। এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে 18-20টি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সেটা শিলচর হতে পারে, সেটা আসাম হতে পারে, বা আমাদের প্রেসিডেন্সি হতে পারে, আমাদের যাদবপুর হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, ওয়ালিউল্লাহ কিন্তু অপরিহার্য। কারণ আমরা কয়েকজনকে তো পড়েছি মাত্র, আর তো পড়িনি। ওয়ালিউল্লাহ অপরিহার্য, অপরিহার্য হাসান আজিজুল হকের একটা অসম্ভব পরিচিতি রয়েছে ওখানে, ফলে হাসান আজিজুল হক অপরিহার্য। তারপরে সেলিনা হোসেনের একটা বড় পরিচয়ের জায়গা ওখানে রয়েছে, সেখানে সেলিনা হোসেন অপরিহার্য। এইরকম যদি আমরা আখতারুজ্জামান ইলিয়াসের একটা পরিচয়ের জায়গা রয়েছে, মোটামুটি আপনি সিলেবাসগুলো উল্টে দেখবেন এই 3-4 জন আছেন। এই 3-4 জনের বাইরে যে বাংলাদেশের যে বৃহৎ সাহিত্য চর্চা প্রায় নেই। ফলে সেই সুবাদে যেহেতু ওয়ালির লোকে আমরা জেনে গেছি, একটি তুলসী গাছের কাহিনী আমরা পড়ে ফেলেছি, আমরা লাল সালু পড়ে ফেলেছি, আমরা অন্তত একজনকে চিনি ঠিকঠাক করে। ফলে ওয়ালিউল্লাহকে কিন্তু জায়গা দিতে হবে, ভালোবেসে জায়গা দেওয়া, ওয়ালিউল্লাহকে জেনে জায়গা দেওয়া, এটা কতটা হয় আমার একটা বড় সড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আমার মনের মধ্যে। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে চর্চা, যে চর্চার কথা বললাম, এটা তো একাডেমিক ফেরিতে চর্চা, পড়াশোনার জন্য চর্চা। সিলেবাস যারা করতে বসেন, তপদীবাবু তো বহু সিলেবাস বানিয়েছেন জীবনে, ফলে উনি খুব ভালো করেই জানেন যে সিলেবাস যখন তার একটা মোটামুটি একটা চেহারা থাকে, একটা ছক থাকে, ফলে রাখতেই হয় কাউকে কাউকে। কিন্তু আম জনতা তারা কি ওয়ালিউল্লাহ পড়ছে? সিনেমাটা দেখেছি আমরা অনেক, লাল সালু, তারা ওয়ালিউল্লাহ পড়ছে এইরকম কিন্তু খুব বেশি জানবার সুযোগও নেই। কারণ ওয়ালিউল্লাহ নিয়ে এরকম আলোচনার টেবিলে আমরা প্রায় বসছি না, ওয়ালিউল্লাহ নিয়ে সেমিনার হচ্ছে না, ওয়ালিউল্লাহ নিয়ে আমরা বৈঠকে আড্ডা দিচ্ছি না। সেটা সময়েরও হয়তো একটা দাবি, আড্ডা ধরন বদলে গেছে, ফলে জানবার সুযোগও কম। কিন্তু তবুও কান পাতলে যতটুকু আসে তাতে কিন্তু ওয়ালিউল্লাহ নিয়ে আলাদা চর্চা হচ্ছে খুব বড় পরিমাণে, এরকমটা শোনা যায় না, এরকমটা জানা যায় না। আমি জানি না যে বাংলাদেশের প্রেক্ষাপট কি, যে একাডেমিক পেরিফেরির বাইরে ওয়ালিউল্লাহ ঠিক কিভাবে চর্চিত হচ্ছেন। মানুষ ভালোবেসে পড়তে আসছে, ওয়ালিউল্লাহের জন্য পাগল, ওয়ালিউল্লাহের লেখায় মুগ্ধ, তাকে একেবারে গ্রাস করছে, এরকমটা আমার অন্তত জানা নেই। এছাড়া চর্চার আরেকটা জায়গা থাকে আমার মনে হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি, বিভিন্ন লিটল ম্যাগাজিন, তারা কি ধরনের কাজ করছে। আমি যেমন 2008 সালে বেরিয়েছিল দিবারাত্রির কাব্য, সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে একটি বিশেষ সংখ্যা করে ওরা, ওই সংখ্যাটা আমি নিয়ে এসেছি। ওর পেছনে সন্দীপ দত্ত এপার বাংলা ওপার বাংলায় পত্র পত্রিকায় কোথায় ওয়ালিউল্লাহ চর্চা হয়েছে তার একটা লিস্ট দিয়েছিলেন। ফলে মোটামুটি জানা যায় যে এই সমস্ত পত্র পত্রিকায় ওয়ালিউল্লাহ নিয়ে লেখা হয়েছে। এখানে এসে যেটা নান্দিপাঠের একটি অসামান্য সংখ্যা দেখলাম, সেটাও ওয়ালিউল্লাহকে নিয়ে পুরোপুরি নির্মিত একটি সংখ্যা। এবার যেটা বলার, মূলত যে বিশেষ সংখ্যাগুলো হয় বা পত্র পত্রিকায় লেখা সংখ্যাগুলো হয়, সেটা হচ্ছে এখান থেকে কিছুটা নেওয়া, ওখান থেকে কিছুটা নেওয়া। মোটামুটি আপনি 5টা প্রবন্ধ বা 10টা প্রবন্ধ পড়লে সৈয়দ ওয়ালিউল্লাহের বাকি যা লেখা হয়েছে সেগুলো না পড়লেও চলে প্রায়। কতিপয় যখন জেন্ডার নিয়ে ভাবনা চিন্তা করছেন নিপা, তখন হয়তো একটা অন্য দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে আমরা জানতে পারছি ওয়ালিউল্লাহকে। কিন্তু আপনি পড়ুন, বেশিরভাগই লাল সালুর ওই মজিদ চরিত্র, লাল সালুর ওই মাজার সংস্কৃতি, চাঁদের অমাবস্যার কিছু নির্দিষ্ট দিক, কাদো নদী কাদোর কিছু নির্দিষ্ট দিক, ছোট গল্পের ধারায় ভাষা, মানে কিছু ছক আছে।
এরকম ধরুন আপনি হয়তো ক্লাসিফিকেশন করলে 10টা বা 15টা ছক পেয়ে যাবেন, যে সমস্ত পত্রপত্রিকা লেখাগুলো ওই ছকের মধ্যে, এবং তার একটা একাডেমিক ভিত্তি রয়েছে। ফলে সেই জায়গাগুলো খুব বেশি করে সত্যি সত্যি ওয়ালিউল্লাহকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা পত্রপত্রিকাগুলোতে। এবং এখানে আসবার পরেও আমি দেখছি যে একটা হিড়িক, সবে 100 বছর পেরিয়েছি আমরা। 22-এ জন্মেছিলেন ওয়ালিউল্লাহ, 15ই আগস্ট খুব সিগনিফিকেন্ট একটি দিন। তো সেই সময়ে থেকে আমরা 100 বছর কিন্তু পেরিয়ে গেছে ইতিমধ্যে, মানে পেরিয়ে যাওয়ার পরে অন্তত আমাদের মনে হচ্ছে এটাও একটা ভালো ব্যাপার, এবং আরো অনেকে উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন যে আচ্ছা তাহলে একটা কাজ করা যেতে পারে। এই লিটল ম্যাগাজিনগুলো বা অনেক সময় এই পত্রপত্রিকাগুলো যখন কাজ করতে থাকে না, এই 100 বছরে না একটা খাওয়ানোরও একটা ব্যাপার। 100 বছরে খায় ভালো, মানে আমাকে 100 বছরেই কেন স্মরণ করতে হবে, আমাকে কেন 99 নয়, কেন 98 নয়, কেন 97 নয়, গত 100 বছর ধরে কেন আমি তাকে স্মরণ করলাম না? 100 বছরে এলে তাকে স্মরণ করতে হবে, কারণ 100 বছরে ওই বাজারটা খায় ভালো। ফলে চর্চার যে স্বতঃস্ফূর্ততা, চর্চাটা যে স্বাভাবিকভাবে উঠে আসবে, ভালোবেসে আমরা সত্যি সত্যি তার গদ্যে মোহিত হচ্ছি কিনা। শৈলী নির্মাণের ক্ষেত্রে আমরা বলি, বা শৈলী চর্চার ক্ষেত্রে বলি ডেভিয়েশনের কথা, বিচ্যুতির কথা। আপনারা যদি ওয়ালিউল্লাহ পড়েন দেখবেন সেন্টেন্স গঠনের ক্ষেত্রে এক ধরনের বিচ্যুতিকে ব্যবহার করেছেন বারবার। সেই বিচ্যুতিকে ভালোবেসে আমি কোথায় গিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহকে পড়ছি। রিপিটেশন, শব্দের রিপিটেশন, সেই রিপিটেশনের মধ্যে কখনো সমান্তরালতা চলে আসছে, সেই রিপিটেশনের মধ্যে কোথাও অনুপ্রাসগত মিলের কারণে আলাদা একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে, একটা আবহ তৈরি হচ্ছে। স্ট্যানলি কুব্রিক তার একটি ফিল্ম দি স্পেস ওডিসি, এই স্পেস ওডিসি ফিল্মে একটা ব্ল্যাক মনোলিথ ব্যবহার করেছেন, এবং যতবার ব্ল্যাক মনোলিথ ব্যবহার করছেন পর্দায়, ততবার স্ট্রাউসের ব্লু ড্যানিউব মিউজিকটা কানের কাছে আমাদের ভেসে উঠছে। এই যে একটা ব্ল্যাক মনোলিথকে ব্যবহার করা, একটা ব্লু ড্যানিউবের মতো একটা মিউজিককে নির্মাণ করা, সৈয়দ ওয়ালিউল্লাহর গদ্য সেই জায়গাটাই যে পৌঁছে দেয় আমাদের, যখন তিনি একটি গল্পের মধ্যে না কান্দে বহুর মতো একটি গল্প, কিংবা নয়নচারার মতো একটি গল্পের মধ্যে আসলে একটা আবহকে তিনি নির্মাণ করছেন, সেটা যতক্ষণ না আমরা টের পাচ্ছি ততক্ষণ কি সত্যি সত্যি আমরা ওয়ালিউল্লাহের কাছে পৌঁছচ্ছি? আমরা শুধু বললাম ও বাবা হ্যাঁ আঞ্চলিক শব্দ অনেক ব্যবহার করেছেন, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, ওই ধরনের শব্দ ব্যবহার করেছেন, কিন্তু বেসিক্যালি আঞ্চলিকতা তার কোনো ভিত্তিই নেই। কারণ তিনি বিভিন্ন জায়গায় বাবার চাকরি সূত্রে গিয়েছেন, বিভিন্ন ধরনের আঞ্চলিকতাকে তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে তিনি নিজের মতো করে ব্যবহার করছেন, ফলে কোথাও মিশে যাচ্ছে। এই যে শঙ্করায়ন ঘটে যাচ্ছে, সেই শঙ্করায়নের ওয়ালিউল্লাহকে আমরা কিভাবে পাচ্ছি, সেটা নিয়ে কি সত্যি আমরা খুব বেশি চর্চা করেছি? আসলে শব্দগুলোকে আমরা কতটুকু জানি। একটু আগে ওই বিভাজনের কথা বলা টলা হচ্ছিল, তখন বারবার যেটা মনে হচ্ছিল যে সত্যি আমরা দেখুন পানি জল দিয়ে কতটা বিভাজন করে ফেলেছি, অথচ পানি এবং জল দুটোরই উৎস হচ্ছে সংস্কৃত। এটা আমরা হয়তো অনেকেই জানি না, আমরা হয়তো অনেকেই খবর রাখি না যে চাচা সংস্কৃতটা সব সংস্কৃত থেকে এসছে, আর কাকা শব্দটা এসছে ফার্সি থেকে। ফলে কোথাও গিয়ে আমাকে শব্দের যে ক্রিয়াগত অর্থ, আমার কোথাও মনে হয় যে এই মানুষটি যে জায়গায় চাকরি করেছেন, যেভাবে এদেশ সেদেশ ঘুরেছেন, তাতে করে কিভাবে শব্দের ওই ক্রিয়াগত অর্থগুলোকে তিনি ধরতে পেরেছিলেন। কোথাও গভীরতর হয়ে ওঠে তার সেই ক্রিয়াগত অর্থের প্রয়োগে, যে ডেভিয়েশনের কথা বলছিলাম, তিনি ইচ্ছে করে সেন্টেন্সকে সেভাবে নিয়ন্ত্রণ করছেন, ইচ্ছে করে রিপিটেশনকে নিয়ে আসছেন বারবার। আমরা ওয়াজ নসিহত তো প্রায়শই শুনি, কিন্তু ওয়াজ নসিহতকে একটা ছোট গল্পের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিভাবে একটা কাল্পনিক, একটা ম্যাজিক রিয়ালিজম তৈরি করা যায়, সেটা কিন্তু ওয়ালিউল্লাহ দেখাচ্ছেন। সেটাকে আমরা কতটা ছুঁতে পারছি? আসলে কোথাও গিয়ে আমরা সংখ্যায় হয়তো এই ঘরে কম হতে পারি বিএসআরে, আমরা ভেতর থেকে সৈয়দ ওয়ালিউল্লাহকে বুঝছি কিনা শুধুমাত্র ওই লিটল ম্যাগাজিনের সংখ্যা দিয়ে বোঝা যাবে না, গবেষণার সংখ্যা দিয়ে বোঝা যাবে না, কারণ বেশিরভাগ কাজই হচ্ছে ভীষণ গয়ঙ্গচ্ছ। বরং বোঝা যাবে ওই ভেতরের সাড়া থেকে ওয়ালিউল্লাহকে আমরা কিভাবে চিনছি। ওয়ালিউল্লাহ হসন্ত ব্যবহার করতেন, অনেকে তো আমরা উচ্চারণটাও ঠিক করি না,
ওয়ালিউল্লাহ, ওই বাঙালিদের একটা ওকারান্ত উচ্চারণের প্রবণতা আছে, ফলে আমরা হসন্তটাকে অমিট করে দিই। ফলে ওয়ালিউল্লাহ নামটা বলতে গেলেও যে একটা সচেতনতা লাগে, সেটাও আমরা অনেক সময়, অন্তত ওপার বাংলাতে তো প্রায় নেই। আমরা সবাই ওয়ালিউল্লাহকে ওয়ালিউল্লাহ বানিয়ে দিয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে, যদি চর্চা করতেই হয়, কোথাও ওয়ালিউল্লাহকে সঠিকভাবে জেনে চর্চা করা উচিত, শুধু একাডেমিক পেরিফেরিতে নয়, ভালো লাগার জায়গা থেকে, এবং তার যে শৈলীগত সৌন্দর্য, সৌকর্য, তার বিষয়গত ভাবনা, এবং তার যে চেতনার জায়গা, এবং বিভিন্ন জায়গায় ঘোরার ফলে তার ভূগোলটা অনেক বড় ছিল ছোটবেলা থেকেই। তিনি এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন বাবার চাকরি সূত্রে, নিজের চাকরি সূত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। ফলে তার ভূগোলটা বড় ছিল। সেই ভূগোলটা কিভাবে ঢুকে যাচ্ছে তার লেখার মধ্যে, সেইটা যদি চর্চার মধ্যে উঠে আসে আগামী দিনে, তাহলে হয়তো ওয়ালিউল্লাহকে চিনতে পারবো। ধন্যবাদ। আবার পিছনে ফিরি একটু। 1984 সাল 85 সালের দিকে বাংলাদেশ থেকে প্রথম বেরোয় সৈয়দ ওয়ালিউল্লাহ জীবন ও সাহিত্য, সৈয়দ আবুল মকসুদ, এবং তারপর রচনাবলী বেরোনোর পরে আবার কিছু কাজ শুরু হয়। এখন সর্বশেষ মানে যে কথাটা বলতে চাই, মানে সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চা নিয়ে, আমি প্রথম বলেছিলাম যে বাঙালি দেরি করে শুরু করে। আসার কথা, দেরি করে শুরু করলেও কিছু ভালো কাজ যদি আমাদের হাতে আসে, সেটা আসার কথা। আমি যতদূর জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সৈয়দ ওয়ালিউল্লাহ স্মারক গ্রন্থ পড়ছেন খুব যত্ন করে, ওইটা বেরোবে খুব শীঘ্রই। তারপরে আমাদের এখানে নান্দিপাট নামে একটা পত্রিকা বের হয়, নান্দিপাটের একটা সংখ্যা দেরি হলেও ভালোভাবে প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছে। তারপর এখানে তবুদ্দিন স্যার আছেন, আমি মনে করি যে মানে তথাকথিত পিএইচডির যে তবুদ্দিন স্যারের যে লেখা, আমি মানে একাধিক লেখা দেখেছি, যে একটা চমৎকার বই হতে পারে। তবুদ্দিন স্যারের ওই প্রবন্ধগুলো নিয়ে একটা বই হলে একটা ভালো একটা মানে প্রবন্ধের বই আমরা পাবো সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে। আর বাংলাদেশে তো কাজ হচ্ছে, বাংলা একাডেমি ওয়ালিউল্লাহ জন্মশতবর্ষে স্মারক গ্রন্থ করবে, আশা করছি ওটা মানে একটু ভালো কাজ হবে। আর যেটা মুস্তাক বললেন না, সেটা হলো যে ওখানে আরও কিছু পত্রিকা, অন্তত আমার জানা মতে ছয়টা পিএইচডি হয়েছে ওখানে, একাডেমিক কাজ। তবু মানে ওই চর্চাটা হচ্ছে, এটা আমরা একটু মানে জানতে পারি এটা। তারপরে যে সংখ্যাটার কথা বললেন, সৈয়দ ওয়ালিউল্লাহর সংখ্যা, দিবারাত্রি কাব্য, এটা দুইটা সংখ্যা। পরে এই একবার করেছিলেন উনি, তারপর আরও লেখা নিয়ে এটাকে সমৃদ্ধ করেন। ওটা 84 সালের দিকে বোঝেন, 90। তারপর ওখানে ঐহিক নামে একটা পত্রিকা সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে একটা ভালো সংখ্যা করেছিলেন। শিবনারায়ণ রায়ের লেখাটা ওই ঐহিকই ছিল প্রথমে, ওখান থেকে রিপিট করা। তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 80 দশকের শুরুতে দেবীপদ ভট্টাচার্যকে নিয়ে এসেছেন সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে বক্তৃতা করার জন্য। ওটাও একটা মানে খণ্ড প্রবন্ধ, কিন্তু একটা ভালো উদ্যোগ এবং ভালো একটা প্রবন্ধ। এখন বিশ্ববিদ্যালয়ে মানে যারা শিক্ষক আছেন, তারা কিভাবে দেখছেন ওয়ালিউল্লাহ চর্চা করছেন, এবং ভবিষ্যতে মানে কোন পরিকল্পনা আছে কিনা, আমরা একটু খালেদ হোসেনকে সাবার পেরি যে কথাটা বলেছে, সেটা আসলে নতুন করে বলার দরকার নেই। মানে একটা হচ্ছে যে চাকরি বাকরির উন্নতির জন্য একজনের কাজ করতে বিষয় হিসেবে ঢুকে যে চর্চা, তার বাইরে বেরিয়ে একটা চর্চার জায়গাটাও কিন্তু খুব বেশি জরুরি। একজন সাহিত্যিককে তার প্রত্যেকটা, আমরা বাঙালিরা তো একদমই করি না, এশিয়ান এটা এই ধরনেরই আমাদের চর্চার জায়গা। তার ব্যক্তিগত জীবনকে আমরা যত তাড়াতাড়ি ভুলতে চাই, ভুলে সাহিত্যটাকে, তার সাহিত্যকে দিয়ে, যে রবীন্দ্রনাথ একটা সর্বনাশ করে দিয়ে গেছেন, কবিরে পাবে না কবির জীবনচরিতে। এই সর্বনাশের জায়গা থেকেও বেরোতে হবে, তার জীবন নিয়ে কিন্তু বেশি চর্চাটা বেশি প্রয়োজন আমার মনে হয়। যখনই জীবন নিয়ে চর্চা হবে, তার সামাজিক যে জায়গায় তিনি বেড়ে উঠেছেন, গড়ে উঠেছেন, সেই জায়গাগুলো কিন্তু একটা তার ভেতরের লালনের যে জায়গা, যাপনের জায়গা, সেখানে কোথায় অন্দরে কি রয়ে গেছে, শতবর্ষে মনে হয় সেদিকটাও দেখার। যাকে আমার এটা সব থেকে সমৃদ্ধ হলাম এই জায়গায় এসে। ধন্যবাদ। হ্যাঁ, বনানীদি খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথ বোধহয় সর্বনাশ করেছেন, এটা আমি পুরোপুরি মানতে পারলাম না। ওই বলবাটার একটা পার্সপেক্টিভ ছিল, একটা পরিস্থিতিতে রবীন্দ্রনাথ বলেছিলেন। না, আমরা কথাটাকে কিভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করবে। যদি কেউ ব্যবহার করে থাকেন যে ওইটা মানেই ওটা, পার্সপেক্টিভটাকে ভুলে গিয়ে, ওই পার্সপেক্টিভের কথা কিন্তু আপনি আবার মনে করিয়ে দিলেন যে পার্সপেক্টিভটা খুব জরুরি। তো যাই হোক, মানে নড়াচড়া খুব ভালো।
একই রকম নড়াচড়া হলে কিন্তু হয় সেটা ভেঙে যায় অথবা সেখানে গর্ত হয়ে যায়। ফলে নড়াচড়ার ভেরিয়েশনটাও খুব জরুরি। আমরা বোধহয় সেই জায়গাটাকে একটু ছুঁতে চাইছি। আর হ্যাঁ, 100 বছর থেকে তো ওই লাইনটা সেখান থেকে শুরু হতেই পারে, স্যার যেটা বলেছেন। মানে এবং ওয়ালিউল্লাহ কিন্তু সত্যি কথা বলতে কি একটা সময় দাঁড়িয়ে কিন্তু বাংলা সাহিত্যিকদের সত্যি লাইন শুরু করছেন একটা সময়ে। এবং দেশভাগ পরবর্তী সাহিত্যকে যদি আমরা বিভাজন দিয়ে দেখতে হয় কখনো কখনো 1947 পরবর্তী একটা সময়ে, এবং সেই মানুষটি যে মানুষটি লাল সালু লিখছেন এবং সেটা বই বিক্রি হচ্ছে না, কেজি দরে বিক্রি করে দিতে হচ্ছে, এরকম অবস্থা তৈরি হচ্ছে, এই ইতিহাসও আমরা অনেকে জানি। কিন্তু তারপরেও তার দায়বদ্ধতার জায়গা থেকে তিনি লিখছেন। একজন লেখকের দায়বদ্ধতা, একজন সৃজনশীল মানুষের দায়বদ্ধতা থাকে। ফলে খুব ভালো লাগলো, মানে আপনার আলোচনাও খুব ভালো লাগলো। আমাদের নির্ধারিত সময় শেষ। তবুও আমি বলি, আমার শিক্ষক বসেছেন সামনে, কিছু যদি বলতে চান। উনিও সৈয়দ ওয়ালিউল্লাহ চর্চার প্রথম দিকের অংশ। 1 মিনিট। আচ্ছা, তারিখ বলে 1 মিনিট। আমি তহদিদার বক্তব্য একটুখানি দিচ্ছি, সাপ্লিমেন্ট আর কি, যে সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে যে নানান লেখালেখি হয়েছে। যেমন আমি 1993 সালে একটা লেখা লিখেছিলাম যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস মরবিড চেতনার অন্তরালে। এই মরবিডিটি কিংবা তার উপন্যাসে অনেক থিওরি ব্যবহার করা হয়েছে, ইউরোপিয়ান থিওরি অনেকে মনে করেন, যেমন স্ট্রিম অফ কনসাসনেস কিংবা এক্সিস্টেন্সিয়ালিজম। এবং তিনি যেহেতু বিদেশে থাকতেন, বিদেশি নানান সাহিত্য পড়তেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে আলোচনা হয়েছে, হয়নি তা না, অনেক লেখালেখিতে আছে।